সেই আন্দোলন দমনের প্রক্রিয়াটা কি সঠিক ছিল? আমি আন্দোলন দমনের প্রক্রিয়াটা মোটেও সঠিক ছিল না, এবং আমি মনে করি যে এখানে আমরা র্যাপিডলি বেশ কিছু ভুল করেছি জুলাই মাসে। ভুলটা তারা স্বীকার করবে, তারা তো বলছে ভুল স্বীকার করবেন আপনারা, মানে আপনারা যেই কারণে ক্ষমতাচ্যুত হয়েছেন, যেই কারণে আপনারা কি ভুল স্বীকার করবেন না? আপনারা আশা করছেন যারা আসলে উচ্ছেদের পেছনে ছিল তারাই ভুল স্বীকার করবে? নিশ্চয়ই নিশ্চয়ই। মানে আমরা কেন মনে করলাম যে সবাই আওয়ামী লীগ করবে? কেন এটা মনে করতে হলো? কেন কেন আমরা ওই স্পেসটা তৈরি করতে পারলাম না যেখানে সকলেই সহাবস্থান করবে এবং সকলেই বাংলাদেশকে ভালোবাসবে? এটি আমাকে ধারণ করতে হবে যে যারাই এই কোটার বিষয়ে কোটার সুবিধা প্রাপ্ত হবার মতো ছিলেন না, তারা প্রত্যেকেই বা প্রায় সবাই এই কোটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, এবং এমনকি অনেক মুক্তিযোদ্ধার সন্তানও এই কোটার বিষয়টি ভালোভাবে নেননি। আপনি একদিকে কোটা বাস্তবায়ন করতে চান, আরেকদিকে ড্রাইভার হাতে নাতে ধরা পড়তেছে যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে। তাহলে আপনার কোটা ব্যবস্থাপনায় মানুষ কিভাবে আস্থা রাখবে? মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘকে ডেকেছিলেন না? ডেকেছিলেন কিনা? হ্যাঁ হ্যাঁ ডেকেছিলেন। তো মাননীয় প্রধানমন্ত্রী কেন জাতিসংঘকে ডেকেছিলেন? আমরা কেন ডেকেছিলাম? আমাদের যদি কোনো কিছু হাইড করার থাকতো, আমরা যদি জানতাম যে আমরা এমন কিছু করেছি, তাহলে আমরা কেন জুডিশিয়াল কমিটি করব? আমরা তো নরমাল পদ্ধতিতে জাতিসংঘকে আপনারা সহযোগিতা করবেন, মানে জাতিসংঘ পুরো তদন্তটা জাতিসংঘ করবে তেমন তো না। পুরোটাই করবে। আপনি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সাথে এখন কথা বলে জেনে নেন, ওদের সাথে আমার কথা হয়েছে, ওরা অ্যাকনলেজ করেছে ইয়েস আমরা তাদেরকে ডেকেছি। পুরোটাই তারা ছিলেন, মাইমুল ইসলাম খান ছিলেন, সেই ব্রিফিং করছিলেন তখন আমরা না, আপনি এটাকে মিসইন্টারপ্রেট করছেন সেটাকে। আমি আপনাকে স্পেসিফিকলি এখন বলে দিচ্ছি, জাতিসংঘ পুরো তদন্ত করে, আমরা তাদের সহযোগিতা করব, জাতিসংঘ করবে। এবং শুধু সেটা না, আপনাকে আরো বলে দিচ্ছি, এই তদন্তে আমরা বিদেশি আরো সংস্থার গুলো থেকেও ফরেনসিক এক্সপার্ট যারা আছে তাদেরকে আনার কথা ভাবছিলাম। তো উই হ্যাড নাথিং টু হাইড। আমরা চাচ্ছিলাম ইম্পার্শিয়ালি যে যেখানে যার যতটুকু দোষ সেই জিনিসটা আইডেন্টিফাইড হোক এবং সেভাবে বিচারের মাধ্যমে এটা একটা জাস্টিস হোক। হুসাইদ হত্যাকাণ্ডের পর তারপরে এফআইআর হলো। এফআইআর সব বিএনপি জামায়াতের কতজন যেন তাদের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা দিয়ে এফআইআর করা হলো। সেই পুলিশ অফিসারের বা যিনি গুলি করলে দেখা গেল তার নামটি নেই, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো হয়তো 3 দিন পর, এরকম একটা অবস্থা। তারপরে একটা বিচার বিভাগীয় কমিশন গঠন করা হলো। জাতিসংঘ তদন্ত করবার জন্য অনুরোধ জানালো, আহ্বান করলো নিজে থেকে এসে, কিন্তু সেটি গ্রহণ করা হলো না। মানে কেন আস্থা রাখবে? কে গ্রহণ করলো না? এই যে আপনার কাছে ইনফরমেশন গ্যাপ আছে। প্রথমত জাতিসংঘ আহ্বান করেছে, আমরা ডিনাই করেছি, নো, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এখানে জাতিসংঘের তদন্তের কোনো বিষয় ছিল না। আচ্ছা, এটা একদম জাতিসংঘ তার তদন্ত প্রতিবেদনের ইন্ট্রোডাকশনে লিখছে। আমি একটু বলি, দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ভলকার টার্ক ফার্স্ট proposed a fact-finding mission in a letter sent on 23rd July to the then Prime Minister Sheikh Hasina at the height of the crisis, but received no positive response to that invitation. On 14th August 2024, Dr. Mohammad Yunus, Chief Advisor to the interim government, requested OHCR to conduct. একদম ইন্ট্রোডাকশন হচ্ছে। শুনেন, তার রিপোর্ট ইজ দ্য রিগড ওয়ান। প্রথমত বাংলাদেশ সেনাবাহিনী কেন তারা রিগড প্রতিবেদনটা দেবে, উদ্দেশ্য কি? বিকজ ইটস বায়াস, দে আর পারচেজড। যেটা শুনলাম লাস্ট বক্তব্য, সেখানেও তিনি বলেছেন যে আমি তো জাতিসংঘকে তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং একটা কমিটিও করে দিয়েছিলাম, কিন্তু সেটা কেন করা হলো না, এটা আমার প্রশ্ন। তাহলে এই কথাটা যদি সত্য হয়, তাহলে তার মানে আপনি তো জাতিসংঘের উপর আস্থা রেখেছিলেন 5 আগস্টের আগে। তাহলে এখন যদি জাতিসংঘ কোনো রিপোর্ট দেয়, তাহলে সেই রিপোর্টে কোনো ভুল ত্রুটি থাকলে আমি মনে করি সেগুলো তুলে ধরা ভালো, রাদার দেন বলা যে জাতিসংঘের রিপোর্ট আমি মানি না। তাহলে তো জাতিসংঘ আবার বলবে যে তাহলে আপনি 5 তারিখ আগে আমাদেরকে ডেকেছিলেন কেন? তাহলে কোন একটা উত্তর তো আপনাকে দিতে হবে, কোন একটা জায়গায় তো আপনাকে দাঁড়াতে হবে। জাতিসংঘ, এটা আমি কয়েকদিন মানে বিগত প্রোগ্রামে আওয়ামী লীগ নেতারা যখন এসেছেন, আমি 2টা প্রোগ্রামে উল্লেখ করেছি, জাতিসংঘ বলছে যে জাতিসংঘই বরং আবেদন করেছে, কিন্তু সেটিকে সরকারের পক্ষ থেকে তাদের আবেদনে সাড়া দেওয়া হয়নি ডক্টর ইউনূসের সরকার আসার পরে। আমাকে তো জননেত্রী শেখ হাসিনার কথা বিশ্বাস করতে হবে, আমি তো আওয়ামী লীগের কর্মী। উনি ওনার বক্তব্যে বলেছেন যে উনি জাতিসংঘকে তদন্ত করার জন্য আহ্বান করেছিলেন। কেন করেছিলেন? কারণ এই জাতিসংঘের উপর আস্থা রাখেন। তাহলে আমাকে নেত্রীর কথা যদি সত্য এবং সঠিক ধরে নেই, তাহলে
এরপরে জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন, সেটাকে আমি ফেলে না দিয়ে আমাকে বলতে হবে যে অমুক জায়গায় ত্রুটি হয়েছে, অমুক জায়গায় আরো দেখার ব্যাপার আছে। মানে ডিপ্লোমেসির তো একটা ভাষা থাকে, আপনি ক্যান্সেল আউট করবেন কিভাবে, সেই জায়গাটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা নিজেরাই তো জাতিসংঘের তদন্ত চেয়েছিলাম নেত্রীর ভাষ্য অনুযায়ী। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যেটা বলেছেন যে এইগুলি কোথায় পেয়েছে, গুলির নাম্বার দিয়ে বলেছেন এইগুলি কোথায়, এইগুলি তো সাধারণ মানুষের কাছে থাকার কথা না। আজকে এইটা একটা, আমি মনে করি এইটা একটা দীর্ঘদিনের পরিকল্পনা, যে তিনি বলেছেন এইগুলি পুলিশের কাছে, মানে পুলিশের কাছে এইগুলি ছিল, পরবর্তীতে তিনি একটা ব্যাখ্যাও দিয়েছেন। সেটা পরে উনি দিচ্ছেন, কিন্তু ওই ব্যাখ্যা উনি এর বলছেন যে এইগুলি পুলিশের কাছে ছিল না, মূলত পুলিশের কাছে এইগুলি থাকে না। 7.62 তো কোনো বিতর্কের ইস্যু হইতে পারে না, ইস্যুটা হচ্ছে গুলি কে ছুড়েছে। কিন্তু 7.62 অস্ত্র পুলিশের না, এটা মিথ্যা কথা। প্রচুর পরিমাণে আছে শটগান, ছড়রাক বন্দুকের পাশাপাশি প্রচুর পরিমাণে 7.62 আছে। বিজিবি প্রচুর পরিমাণে 7.62 আছে, র্যাবের 7.62 আছে। এখন আমার মনে হয় কি, মানে এগুলা নিয়ে বেশি উল্টাপাল্টা কথা না বলা উচিত। এই কারণে আমি আবারও বলছি, রাজনীতিটা যদি নতুন প্রজন্মের হয়, তাহলে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বোকা ভাবার কোনো কারণ নাই। কারণ এই বাচ্চাটা যদি আজকে ইন্টারনেট ঘেটে জেনারেল রুল রাইফেলের বিস্তারিত জেনে যদি দেখে যে বাংলাদেশ পুলিশে 7.62 আছে, তাহলে 7.62 উপর ভিত্তি করে আমি যে চুক্তিটা উপস্থাপন করছি ওটা তো নিমেষে কর্পূরের মতো উড়ে যাচ্ছে। সুতরাং we should not discuss or bring up such points which doesn't actually stand in the testament of the truth. তাহলে আওয়ামী লীগের যে সিনিয়র নেতারা, সাবেক মন্ত্রীরা বা সাবেক পদস্থ ব্যক্তিরা তারা যেটা বলেন, তাহলে সেগুলো তারা কিসের উপর ভিত্তি করে বলেন? এই যে 7.62 আমি জানি না ভাই, I don't know, আমি জানি না। আচ্ছা, আসলে তদন্তটা কি হলে, কোথা থেকে হলে? কারণ আপনারা যে তদন্ত বা আপনাদের সরকার যে তদন্ত করছিল, তার উপরে মানুষ কি করে বিশ্বাস রাখবে যেখানে আপনারাই একটা পক্ষ, আপনাদের সরকার পক্ষ, পুলিশ বাহিনী পক্ষ, যারা তদন্ত করবে তারাই যখন পক্ষ। আমার কথা হচ্ছে তদন্ত বাংলাদেশি হবে, বাংলাদেশে সত্যিকার অর্থে বিচার বিভাগীয় তদন্ত। আমাদের অনেক বিচারক আছে নিরপেক্ষ, অনেক বিচারক আছে মেধাবী, দেশপ্রেমিক, সৎ, অনেক বিচারক আছে, তাদেরকে দিয়ে করেন। কিন্তু যেই আপনারা ক্ষমতা থেকে চলে গেলেন সব শেষ হয়ে গেল। 21শে আগস্ট থেকে শুরু করে 10টা কষ্ট মামলা, খালেদা জিয়ার মামলার রায়, ডক্টর ইউনূসের মামলার রায়, তারেক রহমানের মামলার রায়, পঞ্চদশ সংশোধনী সব শেষ হয়ে গেল। আবার আপনারা যদি কোনোভাবে আসেন, আবার সব নিশ্চয়ই উল্টে যাবে ব্যাপারগুলো। যেটা না, আমরা এগুলো করিনি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমরা কি সব কাজ ভালো করেছি, কিছু ভুল তো ছিল, স্বাভাবিক, যে কোনো সিস্টেমে কিছু ভুল থাকবেই। এই যে হত্যাকাণ্ড বা অন্যান্য যা হয়েছে, তার জন্য তিনি সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছিলেন, সেই কমিশনও কাজ শুরু করেছিল। বিভাগীয় কমিশন বা তদন্ত, সেটার উপরই তো আস্থা মানুষ হারিয়ে ফেলেছে যে সেই কমিশন সঠিক তদন্ত করবে। তাহলে কি অপশনটা কি? তাহলে কি আমি না জেনে শুনে মানুষকে ব্রাশফায়ার করে মারবো? আপনাকে তো সিস্টেমের উপর আস্থা রাখতেই হবে, সেখানে ত্রুটি থাকতে পারে, আমাদের অতীত অভিজ্ঞতা খারাপ থাকতে পারে, কি অপশনটা কি? 5ই আগস্টে মানে এই পরিণতি কেন হলো, তার পেছনে প্রধান ভুলটা কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন, বা সেটা কি পাবলিক করা যাবে? দেখুন, 5ই আগস্টের প্রধান ভুলটি হচ্ছে, আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে একটা ভুলের কারণেই যে আমাদের এই পতনটি হয়েছে, আমি এটা মনে করি না। দীর্ঘদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে আমাদের ভুল হচ্ছিল, এবং বেশ কিছু বিষয় নিয়ে আমরা খুব বাস্তবভাবে একঘরে হয়ে পড়ছিলাম। কি আপনি বলবেন যে আসলে এই মানে আওয়ামী লীগ সরকারকে এই হত্যাকাণ্ডগুলোর দায় নিতে হবে, বা তারা আসলে এড়াতে পারে না? আপনি কিন্তু একটা কথা কিন্তু আমি বারবারই বলেছি, আইনের ভাষায় কথা বলতে হবে। এখানে অপরাধ যখন প্রমাণিত হবে তখনই তাকে অপরাধী বলা যাবে। অপরাধ প্রমাণের আগে রাজনৈতিক প্রোপাগান্ডা করা যেতে পারে। আইন আদালতের কথা বলছেন, কিন্তু আইন আদালতের বাইরেও আমরা
মানে যেটি দেখেছি, চোখের সামনে দেখেছি। দেখুন, আইন আদালতে অনেক সময় চোখে যা দেখতে পাই সেটাও উল্টে যায়। 21শে আগস্টের মতো ঘটনা উল্টে যায় আইন আদালতে গেলে। আইনের ভাষায় কথা বলার জন্য আসলে আদালতে যাওয়া যেতে পারে। আমরা মানে একটা পাবলিক ফোরামে কথা বলছি, সেখানে আমরা যা দেখেছি, জনগণের যে পারসেপশন, আপনারা রাজনীতিকরা সেটি নিয়েও কাজ করেন, সেটি নিয়ে তো একটু বলতেই হবে যে মানুষের যে ধারণা বা যেই ধারণা যদি মানুষ করে যে ওই সময়কার হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী, সরকারকে দায় নিতে হবে, সেটি কি এড়াতে পারে তৎকালীন আওয়ামী লীগ সরকার? আমি সেটাই কিন্তু বলেছি আবারও, যে যদি বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বিগত সরকার এবং বর্তমান সহ যে ঘটনাগুলো ঘটেছে তাদের সময়টিতে যদি দায় নিতে হয়, সকল সরকারকেই তাদের সময়ের ঘটনার দায় নিতে হবে। আমার বক্তব্য পরিষ্কার। মুক্তিযুদ্ধের পর এত হত্যাকাণ্ডের ঘটনা আর ঘটেনি, বা এরকম গণ অভ্যুত্থান হয়েছে, এরশাদ পতন হয়েছে গণ অভ্যুত্থানে, এরকম অন্তত ঘটেনি বলেই জানি। অতএব দায়ের জায়গাটাও তো মূল বিষয়টি হচ্ছে যে আমরা তরুণ প্রজন্মের পালসটিকে ধরতে ব্যর্থ হয়েছি, এবং এই যে কোটার যে বিষয়টি ছিল, এই কোটার বিষয়টি যে ছেলেটি বা যে মেয়েটি যিনি পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা, তিনি যখন চান্স পাচ্ছেন না, বা তিনি যখন, সবাই তো চাকরি পাবে না পরীক্ষায়, তার মাথার মধ্যে ওই জিনিসটা স্ট্রাইক করছে, এই মুক্তিযুদ্ধের 30% কোটা এবং অন্যান্য কোটার কারণে আমার চাকরিটা হয় না। ফলে তার মধ্যে একটা ধারণা, সংক্ষুব্ধতা সৃষ্টি হয়েছে, এবং এই সংক্ষুব্ধতা গিয়ে শুধু মানে কোটার বিরুদ্ধে হয়নি, এই সংক্ষুব্ধতা গিয়ে কোটা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা সবার উপর গিয়ে প্রভাবিত হয়েছে। এবং এই জিনিসটা কিন্তু আমরা অনেকে আগেই বুঝতে পেরেছিলাম, এবং আমরা অনেকেই এই বিষয়ে অতীতেও দলীয় ফোরামে কথা বলবার চেষ্টা করেছি, কথা বলেছি যে আমাদের মনে হয় এই বিষয়টি সলভ হওয়া উচিত। এবং 2018 সালে বিষয়টি যখন সলভ হয় তখন আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। কিন্তু হঠাৎ করে আদালতের আপনার হচ্ছে গিয়া মাধ্যমে বিষয়টি এসে যেভাবে স্পার্ক করলো, এটি আমাকে ধারণ করতে হবে যে যারাই এই কোটার বিষয়ে কোটার সুবিধা প্রাপ্ত হবার মতো ছিলেন না, তারা প্রত্যেকেই বা প্রায় সবাই এই কোটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন। এবং এমনকি অনেক মুক্তিযোদ্ধার সন্তানও এই কোটার বিষয়টি ভালোভাবে নেননি। পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, নেতাকর্মী, আপনারা কেন পালালেন? শুনেন, আমরা পালাইনি, আমরা পালাবো কেন? সবাইকে আত্মগোপনে চলে যেতে হলো নেতাকর্মীদের, এটি একটা বিশ্বাসযোগ্য কথা জনাব আব্দুর রহমান? জনসম্পৃক্ততা আছে বলেই তো আজকে নানান ফন্দি ফিকির করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। অপরাজনৈতিক শক্তির চক্রান্তেরই আমরা শিকার হয়েছি, এ কথা আমরা অবশ্যই নির্দ্বিধায় আমরা মানি, আমরা স্বীকার করি। যে মানুষ আশাহত হচ্ছে, যা চেয়েছিল তার কিছুই হচ্ছে না, সেটি হয়তো সেই প্রশ্নটা আপনারা করতে পারেন, কিন্তু আপনাদের উপর থেকে মানুষ মুখ ফেরালো কেন? আপনাদের কেন এমন পতন হলো? কেন আপনাদেরকে, এত পরাক্রমশালী আওয়ামী লীগ যারা 15 বছরের উপর ক্ষমতায়, তাদেরকে পালাতে হলো কেন? না, আপনি দেখুন, আপনি এই পালানোর কথাটা বলছেন, যেটি সত্যি কি বলবো, যে ব্যাখ্যা দেবার আমার ভাষা নেই। কিন্তু আপনাকে বলবো আমি একটা কথা, যে সাধারণ মানুষ কি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল? আপনি বলতে চান ছিল না? না। কারা ছিল? ছিল যেই সম্প্রদায়, যেই গোষ্ঠী, যেই শ্রেণী, যেই রাজনৈতিক অপশক্তিগুলো বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, স্বাধীনতার বিরুদ্ধে করেছিল, সেই গোষ্ঠীর নেতৃত্বে এই কোটার একটা কি বলে যে সাধারণ আবরণ সামনে দিয়ে সেই নানানভাবে এই সাধারণ ছাত্র ছাত্রী এবং জনগণকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু মূল তাদের অন্তরালে ছিল ভিন্ন খেলা, এবং সেই খেলাটি মানে কিছু সময়ের জন্য হয়তো কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিল বটে, কিন্তু সাধারণ মানুষ সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, এটি আমি কোনো অবস্থাতেই মানব না। তাহলে আপনি মনে করেন মানুষ আপনাদের প্রতি সন্তুষ্ট ছিল? আমাদের যে পরিণতির কথা আপনি বলছেন, সেটি এই অপরাজনৈতিক শক্তির চক্রান্তেরই আমরা শিকার হয়েছি, এ কথা আমরা অবশ্যই নির্দ্বিধায় আমরা মানি, আমরা স্বীকার করি। কিন্তু এতে সাধারণ জনগণের পার্টিসিপেশন ছিল, সাধারণ জনগণ আমাদেরকে উৎখাত করেছে। কোনো অবস্থাতেই
এ কথা আমরা বলি না, আমরা স্বীকার করি। জনাব আব্দুর রহমান, খুব সহজ একটা প্রশ্ন। সাধারণ জনগণ আপনাদের সাথে ছিল, আপনাদের সাথে ছিল পুলিশ প্রশাসন, সবাই আপনাদের সাথে ছিল, ছাত্রলীগের বিশাল বাহিনী, বিশাল আওয়ামী লীগের নেতাকর্মী, মানে দেশের মানে সবচেয়ে বড় দল বলে আপনারা দাবি করেন, বা একদম অনস্বীকার্য দেশের অন্যতম বড় দল আপনারা, সবচেয়ে পুরনো দল, অনেক জনশক্তি আপনাদের। এত কিছু থাকার পরেও আপনারা এভাবে আপনাদেরকে একদম সবাইকে আত্মগোপনে চলে যেতে হলো নেতাকর্মীদের, এটি কি একটা বিশ্বাসযোগ্য কথা জনাব আব্দুর রহমান? না, এটি 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 মানে জনসম্পৃক্ততা না থাকলে আপনাদের এভাবে চলে যেতে হলো? জনসম্পৃক্ততা আছে বলেই তো আজকে নানান ফন্দি ফিকির করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। একটা ভোটকে কিভাবে তারা তাদের কি বলে গাণিতিক আকারে অঙ্ক কষে কষে করবে, সেই ষড়যন্ত্র চলছে। আজকে কি করে একটা নির্বাচনকে নতুন একটা দলের জীবন দিয়ে এবং তাদের সেই প্রয়োজনে অনেক সময় নিয়ে হলেও, নির্বাচনকে বিলম্বিত করে হলেও, তাদেরকে যখন নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে তখনই নির্বাচন করা হবে, এই যে সমস্ত ফন্দি ফিকির। এবং আজকে কোন একটা জায়গায় যেন দেখলাম যে ইতিমধ্যে আসন কি বলে বন্টন হয়ে গেছে, 50-50, 200, এরকম নানান ইকুয়েশন, নানাভাবে নানান যোগ বিয়োগ ফলের অঙ্ক আমরা রাজনীতির নির্বাচনী মাঠে দেখছি, শুধু একটা মাত্র কারণে, সেটি হলো আওয়ামী লীগকে এই নির্বাচনের বাইরে রাখা, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করবার ফন্দি ফিকির আটা। তো মানুষের মধ্যে যদি আওয়ামী লীগের অবস্থান না থাকবে, জনগণের মধ্যে যদি আওয়ামী লীগের সেই শক্ত কি বলে যে বন্ধন না থাকবে, তাহলে এই ফন্দি ফিকির কেন করছে, কার জন্য করছে, কিসের স্বার্থে করছে? আপনি এই সময়ের ফন্দি ফিকির নিয়ে কথা বলছিলেন, আমি একটু আপনাদের যখন আপনারা ক্ষমতায় তখনকার ফন্দি ফিকির, মানে আমি এই জায়গাটাই আপনার কাছে স্পষ্ট হতে চাই। আপনি যেহেতু বলছেন সাধারণ মানুষ আসলে আপনাদের সাথে, পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, নেতাকর্মী, আপনারা কেন পালালেন? শোনেন, আমরা পালাইনি, আমরা পালাবো কেন? আমরা একটা কথা আছে, রিট্রিট ডাজ নট মিন ডিফিট। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আজকে কোনো ক্ষেত্রে যেখানে আইন শৃঙ্খলার বালাই নাই, যেখানে কোনো বিচার চাইবার জায়গা নাই, আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে যদি কেউ বিচার প্রার্থনা করে তাহলে সেখানে তাকে মারপিট করে বের করে দেওয়া হচ্ছে, সেখানে ধমক দিয়ে বিচারক পাল্টানো হচ্ছে, সেখানে কোনো বিচার প্রার্থীর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না, এমন একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে আওয়ামী লীগের একদম ওয়ার্ড লেভেল থেকে শুরু করে কেন্দ্র পর্যায় পর্যন্ত সমস্ত নেতা কর্মীর বাড়ি ঘর জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে, নির্বিচারে লুটতরাজ করা হয়েছে, তাদের বাড়িতে থাকবার কোনো অবস্থা নাই, তাদের মাঠে ঘাটে ধান খেতে, মানে কোনো রকম জীবন বাঁচানোর তাগিদ নিয়ে তারা বাংলাদেশে এখনো আছে। সুতরাং সেই অবস্থায় আইন শৃঙ্খলার যেখানে ন্যূনতম বালাই নাই, সেখানে কি আপনি এই কথা আমাকে প্রশংসা করতেন? যদি আমি সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমার জীবনটাকে দিয়ে দিতাম, তাহলে কি আমার বীরত্বের পরিচয় আপনি পেতেন? নাকি আমাকে বেঁচে থেকে আমার লড়াই করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা খর্ব করবার চক্রান্ত হচ্ছে, তাদের জীবনযাত্রার মানকে ধ্বংস করে দিবার যে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত থেকে বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেওয়া, বাংলাদেশের স্বাধীনতাকে সুসংহত করার পুনর্বার লড়াইয়ের সংগ্রামে আন্দোলনে নিজেদেরকে প্রস্তুত করা, এটাকেই আপনি প্রশংসা করবেন? দুঃখিত যে বারবার যেভাবে বলছি, যে তার মানে আপনারা এটি বলছেন যে মানুষ আপনাদের সাথে ছিল, প্রশাসন আপনাদের সাথে, আপনাদের নেতাকর্মীরা আপনাদের সাথে, তারপরেও আসলে এরকম একটা অবস্থা, ওই গুটি কয়েক চক্রান্তের এই পরিণতি হয়ে গেল, মানে এটি আপনারা বিশ্বাস করেন? চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা অনেক সময় তাদের অন্ধকার গড়ে পথে দৃশ্যমান শক্তির চাইতেও বড় শক্তিশালী শক্তি হয়ে দাঁড়ায়। এটা কিন্তু যেটি হয়েছিল যে পুলিশদের সদস্যদেরকে ধরে হত্যা করে উল্টো করে ঝুলে রাখা হয়েছিল, এবং ঝুলে রাখার পরে যারা এই কাজটা করেছিল জঙ্গি কায়দায়, তারা এখানে ঘিরে রেখেছিল ওই জায়গাটা। তো ওই যে পুলিশ সদস্যদের পরিবার এবং বাবা মা, তারা যখন জানতে পারে, তারা তখন চেয়েছিল যে তাদের অ্যাটলিস্ট ডেড বডিটা যেন তারা পায়। তখন পুলিশের একটা ট্রুপসকে পাঠানো হয়েছিল ডেড বডি উদ্ধার করার জন্য, এবং তখন এরা এটাকে ঘিরে রেখেছে, একেবারে জঙ্গি, এরা কিন্তু পুরো জঙ্গি, এরা কেউ ছাত্র না, আন্দোলনকারী না, দে আর অল জঙ্গি। এবং সেইখানে তারা এই ডেড বডিগুলো উদ্ধার করতে যেয়ে
যে ঘটনাটা ঘটে তারই একটা বিবরণ উনি দিচ্ছিলেন। এরা যে সবাই জঙ্গি, এই তথ্যটা আপনারা কিভাবে নিশ্চিত হন? এই যে আপনি ওই যে যতটুকু তথ্য পেয়েছেন তার আগে পিছে আরো কি হয়েছিল সেই তথ্যগুলো আপনাকে আমি পাঠাবো, তখন আপনি বুঝতে পারবেন এটা কিভাবে জঙ্গি কিভাবে পেলাম। কারণ যে কায়দায় পুলিশগুলোকে হত্যা করা হয়েছে, যেভাবে হত্যার পরে ঝুলে রাখা হয়েছে, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। এটার মধ্যে প্রত্যেকটা তাদের অ্যাকশনে জঙ্গিদের কিছু সিগনেচার আছে, সেই সিগনেচার গুলি ছিল, সেগুলো পুলিশের ব্যাখ্যাতে কিন্তু এসছে, সেইভাবে এটা বোঝা যাচ্ছে। এই হচ্ছে বিষয়। আর যে পুলিশ ভ্যান থেকে আমরা যেভাবে দেখলাম লাশ ফেলা হচ্ছে, মানে খুবই একটা নির্মম ভাবে, এই কাণ্ডগুলো খুব পুলিশি কাণ্ড, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেশের মানুষের প্রতি স্বাভাবিকভাবে এরকম করার কথা না। না, অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউটলি না। এবং সেই কারণেই তো দেখুন, যখন একটা আপনি আন্দোলন হচ্ছে, কোটা আন্দোলন হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা কথা বলছি, তাদেরকে অ্যাড্রেস করছি, কোর্টের আদালতের প্রক্রিয়ার মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করছি। এর মধ্যে যখন আন্দোলনকে বেগবান করার একটা চেষ্টা আমরা দেখছি, এর মধ্যে ভায়োলেন্স দেখছি, এগুলো দেখছি, আপনার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখছি, জ্বালাও পোড়াও দেখছি, এই বাস্তবতায় যে ক্ল্যাশগুলি হচ্ছে, সেই ক্ল্যাশের ফলে যে ধরনের ক্যাজুয়ালিটি গুলি হচ্ছে, মানুষের আবেগকে যে আবার উস্কে দেওয়া হচ্ছে, এই সব কিছু যে হচ্ছে, তার মধ্যে কোন ঘটনাটা কোথায় কিভাবে হয়েছে, কোথায় লফুলি হয়েছে, কোথায় আনলফুলি হয়েছে, কোথায় ন্যায়ভাবে হয়েছে, কোথায় অন্যায়ভাবে হয়েছে, এই জিনিসগুলি বিচার করার জন্যই, এই জিনিসগুলি বের করার জন্যই আপনার তদন্ত করতে হবে। সেই জন্যই তো আমরা আপনার জুডিশিয়াল যেটা ইনকোয়ারি যে কমিটিটা আমরা করেছিলাম, সেই জন্যই তো মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘকে আসতো। কিন্তু আমাদের সাবেক ডিবি হারুন হিসেবে পরিচিত হারুনুর রশিদ, তিনি একটা ইন্টারভিউ বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতি রাতে মিটিং হতো, ব্রিফিং হতো, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, এনএসআই, ডিজিএফআই চিফরা থাকতেন, পুলিশ প্রধান থাকতেন, তিনিও গিয়েছেন কয়েকটিতে, এবং সেখানে সিদ্ধান্ত হতো কি হলো দিনে, কি হবে, এই বিষয়গুলোতে সিদ্ধান্ত হতো। মানে তখন কি আসলে সিদ্ধান্ত নিয়ে পুলিশ এইরকম ভূমিকায় ছিল? আমি আপনার এই প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি। মানে এই পুলিশকে যেই ভূমিকায়, পুলিশের ভূমিকা খুবই সমালোচিত হচ্ছে এখনো পর্যন্ত। শোনেন, আপনাকে একটু বলি পুলিশের ভূমিকা কি হবে, এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই। কিন্তু পুলিশের ভূমিকা কি হবে এটা আইন এবং সংবিধানে বলা আছে। পুলিশ কি করতে পারবে, কি করতে পারবে না, এটা নিয়ে আপনার আলাদাভাবে নির্দেশনা দেওয়ার কোনো সুযোগ নেই। কোন পরিস্থিতিতে পুলিশ কি করবে, কি করবে না, শুধু বাংলাদেশে না, পৃথিবীর সকল দেশে এবং অন্যান্য দেশেও যেমন পুলিশ আইনের মধ্যে অপারেট করে, কখনো কখনো আইনও ভাঙে, তখনই ইনকোয়ারি করে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কাজেই আপনি যে রেফারেন্সটা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যে আলোচনা, সেই আলোচনা হতো যে আন্দোলনের নামে সন্ত্রাস এবং ভায়োলেন্সের ম্যাগনিটিউড কত, কি হচ্ছে না হচ্ছে, কিভাবে মোকাবেলা করে, কিন্তু ভূমিকা নিয়ে তো আলোচনা করার কিছু নাই। এটা তো বলা আছে আইনে, মানে মোকাবেলা করার কাজটা তো প্রাথমিকভাবে পুলিশেরই ছিল, অতএব পুলিশের ভূমিকা তো নিশ্চয়ই। সেটাই বলছি, না ভূমিকা তো আইনে বলা আছে, স্ট্র্যাটেজি নিয়ে আলাপ হবে, কিন্তু ভূমিকা নিয়ে তো আলাপ হবে না। ভূমিকা তো বলা আছে, আপনি তো ধরেন কিভাবে তা প্রয়োগ করছে, সেই আইনের প্রয়োগটা কিভাবে করছে, ব্যত্যয় হচ্ছে কিনা, সেটাও তো নিশ্চয়ই মানে আলোচনার জায়গায় আসে। সেটা ইনকোয়ারির মধ্যে আসবে। প্রয়োগে ব্যত্যয় হচ্ছে কিনা, এটা আইন ভাঙা হচ্ছে কিনা, এটা ইনকোয়ারিতে আসবে, যে কারণে প্যারালালি জুডিশিয়াল কমিটি করে ইনভেস্টিগেশন করা হচ্ছে। এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, তিনি অফিসিয়াল ফেসবুক পেজে, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি তার বক্তব্য তো আসছে, আপনারা শোনেন সেটি। তিনি একটা বক্তব্য সম্প্রতি তিনি বলছেন, প্রতিটি হত্যাকাণ্ডই ছিল পরিকল্পিত, কবর থেকে লাশ তুলে ফরেনসিক করলেই স্পষ্ট হবে। এবং তিনি মুগ্ধ আবু সাইদের মৃত্যুর কথা উল্লেখ করছেন এবং বলছেন আবু সাইদের গায়ে রাবার বুলেট লেগেছে, মেটাল বুলেট লাগে নাই। কিন্তু মানে জাতিসংঘের যে রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে অন্তত 2টি শট ছিল যেখানে লেথাল মেটাল প্যালেটেই আসলে প্রাণ হারিয়েছে, এরকম একটা কনক্লুশনে জাতিসংঘ টানছে। মানুষ আসলে কোনটিকে মানুষ নেবে? এবং তিনি আরও একটা সাথে বলি, তিনি বলছেন আমি হত্যা করিনি, আওয়ামী লীগ হত্যা করেনি, পুলিশ হত্যা করেনি, বরং পুলিশকে হত্যা করা হয়েছে। মানে আওয়ামী লীগ হত্যা করেনি, পুলিশ হত্যা করেনি। এই বক্তব্যটা মানুষ আসলে কতটা আস্থা বা বিশ্বাসের সাথে নিচ্ছে বলে আপনারা দলের রাজনীতিবিদ কর্মীরা মনে করেন? শুরুতে এমন একটা প্রশ্ন করলেন, এটা উত্তর দেওয়া তো আচ্ছা দেখেন, আমার কাছে কেন জানি মনে হয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সবাই সঠিক তথ্য এখনো দেন না।
প্রবলেমটা হয়ে যাচ্ছে কি, যে দিনের শেষে আমরা তো রাজনীতি করি যাদেরকে নিয়ে, তারা কি দেখছে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটা জায়গায় এত বেশি এই তথ্যচিত্র বা এই অডিও ভিজুয়াল কন্টেন্ট, যে এই ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার কোনো বক্তব্য যদি না আসে, তাছাড়া প্রতিনিয়ত আমরা কিন্তু যারা এইসব কন্টেন্ট দেখতেছেন তাদের থেকে দূরত্ব তৈরি করছি। এই কিছুদিন আগে একটা ডকুমেন্টারি বেরিয়েছে 15 মিনিটের, যেটা যাত্রাবাড়ি থানার ওখানে শুটিং বা কিলিং হয়, ওই সংস্থাটা, হ্যাঁ ওই সংস্থাটার নামটা ভুলে গেছি, ওরা সেপ্টেম্বর মাসে বের করেছিল। তো আমি খুব নিবিড় ভাবে সেটা দেখলাম। এখন এইটার ব্যাপারে তো একটা ন্যারেটিভ আপনার থাকতে হবে, এবং নেত্রী যে কথা বলছে কথা সত্য। আওয়ামী লীগ তো হত্যাকাণ্ড করেন নাই। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে এর সাথে কোনো সম্পৃক্ততা নাই বলে আমি বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, সে রাজনীতি করে। এখন আমি আবার একটা শব্দ কিন্তু ব্যবহার করেছি, আওয়ামী লীগ সমর্থিত সরকার। সেই সরকারে যারা ছিলেন, যে হায়ারার্কিতে চেইন অফ কমান্ডে ছিলেন, তারা যদি অনুগ্রহ করে, অথবা আমি এভাবে বলি, আমি তাদের পায়ে পড়ি, তারা তাদের দায়িত্বের জায়গাটা যদি পরিষ্কার না করেন, তাছাড়া আমরা যারা শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী, যাদের কোনো নির্বাহী পদ ছিল না, যাদের সরকারে কোনো অবস্থান ছিল না, যারা রাজনৈতিক একটা বিশ্বাস করে, তারা সকলে বিপদগ্রস্ত। অর্থাৎ এই যে আপনি ধরেন, আমি যেই ভিডিও চিত্রতে কিলিং স্প্রি দেখলাম, আমি তো পুলিশের গুলি করা দেখছি, তাই না ভিডিওতে। এখন অন্য সাইড থেকে গুলি করছেন কি করছেন না সেটা আমি অতটা দেখি নাই, তবে যেটুকু দেখা যাচ্ছে তাতে করে পুলিশের ভূমিকাটাকে ভুল বোঝার অনেক সুযোগ রয়ে গেছে। এখন যিনি, কারণ ওখানে ন্যারেটিভটা তো খুব মারাত্মক, তাই না। ওখানে ন্যারেটিভ বলছে যাদেরকে গুলি করা হচ্ছে তাদের হাতে তো কোনো মরণাস্ত্র দেখা যাচ্ছে না। এখন যদি না আরেকজনের হাতে কোনো মরণাস্ত্র না থাকে, তাছাড়া আপনি কিভাবে, কি কারণে আপনি গুলি করবেন, এটা একটা জায়গা। হ্যাঁ, এখন আসলে এটা আমি একা তো দেখছি না, আরো অনেকে দেখছে। সুতরাং সেই জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার যৌক্তিকতা কতটুকু ছিল বা না ছিল, সেসব তর্ক বিতর্কের সুযোগ রয়ে যায়। কিন্তু আমি আবার বলছি, মিনতি করে বলছি, যে আওয়ামী লীগের নির্বাহী শক্তির যারা অধিকারী ছিলেন, যারা একেবারেই সরকার পরিচালনার জায়গায় ছিলেন, যাদের নির্দেশ হতো পুলিশ চলতো, তারা যদি আল্লাহর ওয়াস্তে এখন এই জিনিসগুলো পরিষ্কার না করেন, তাহলে যেটা হবে যে আওয়ামী লীগের একজন নিরীহ যিনি কর্মী, যিনি আসলে কারো একটা চুলও হয়তো বা ছিলেন নাই, কারো হয়তো ক্ষতিও করেন নাই, তিনি কিন্তু এখন ক্ষতির সম্মুখীন, তিনি কিন্তু দৌড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তারাও মনে করতেন যে আমরা যোগ্যতা দিয়ে চাকরি পাওয়ার পরেও আমাদেরকে কটাক্ষ করা হয়, বা আমাদের পিতা বা আমাদের পূর্বপুরুষরা তো আমাদের চাকরি করবার জন্য বা আমাদের চাকরি পাওয়ার জন্য বা সুযোগ পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেননি, জীবন দিতে যাননি। এটি একটি অন্যতম বড় কারণ, যে এটি কমন, যে কোনো আন্দোলন অনেক বেশি ঘনীভূত হয় বা অনেক বেশি মানুষ সম্পৃক্ত হয় তখনই, যখন মানুষের মৌলিক কোনো আপনার দাবি সেই আন্দোলনের মধ্যে থাকে। এবং এখানে আন্দোলন দমনের প্রক্রিয়াটা কি সঠিক ছিল? আমি আন্দোলন দমনের প্রক্রিয়াটা মোটেও সঠিক ছিল না, এবং আমি মনে করি যে এখানে আমরা র্যাপিডলি বেশ কিছু ভুল করেছি জুলাই মাসে, যে ভুলগুলো আমাদেরকে খুব র্যাপিড ভুল করেছে, এবং রাষ্ট্রযন্ত্রের প্রতি অতিরিক্ত নির্ভরতা, এটি আমাদের একটা অন্যতম ভুল। এবং আমাদের কথাবার্তা, আমাদের বক্তৃতা বিবৃতি এবং আমাদের কর্মকাণ্ডে বেশ কিছু আমরা ভুল করেছি, যে ভুলের পরিণতি আজকে আমাদের ভোগ করতে হচ্ছে। জি জনাব স্বপন, অনেক ধন্যবাদ। অনেকটাই স্পষ্ট উচ্চারণ। নিশ্চয়ই যখন পাবলিক করার সময় হবে, আপনি বলছিলেন যে বলবেন এই বিষয়গুলো, নিশ্চয়ই তখনও কথা বলে আরেকটু জানবার সুযোগ হবে যে আপনারা নিজেদের আত্মসমালোচনা বা নিজেদের ভুলগুলো কিভাবে বের করছেন। এই অবস্থানের পেছনে সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ব্যর্থতা বা আপনাদের দোষ কি দেখেন? না, আমাদের ব্যর্থতা, আমাদের ভুল আমরা তো অবশ্যই স্বীকার করি, যে আমরা যদি বিরোধী দলদেরকে কোনো না কোনোভাবে নির্বাচনে আনতে পারতাম, সেটি আমরা আরো অধিকতর সফলতার জায়গা আমরা দাবি করতে পারতাম। সেই জায়গাটা আমরা আনতে পারিনি। অবশ্যই এই জায়গাটা আমাদের একটা ভুল আছে। বাংলাদেশের মানুষ তারা আজকে তাদের কি বলে, ইতিমধ্যেই এই তাদের আন্দোলন ভুল ছিল, তাদের পিছনে গিয়ে তারা ভুল করেছে, এই ধরনের উপলব্ধি বাংলাদেশের
মানুষই করছে, বা যারা যারা এই জায়গায় অংশগ্রহণ করেছে তারা সকলেই এখন স্বীকার করছে। যেই সাপে দংশন করেছে সেই সাপে বিষ নামাবে, বিষটা কিভাবে নামাবে, মানে তারাই এখন সেই বিষটা কিভাবে নামাবে? তারা তাদের সেই কৃতকর্মের জন্য তারা ভুল স্বীকার করবে। তারা তাদের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিল সেই মানুষের কাছেই, মানুষের আকাঙ্ক্ষার কাছেই তাদের ফেরত যেতে হবে। আর সেই মানুষের আকাঙ্ক্ষার কাছে যদি ফেরত যায় তাহলেই সামগ্রিক এই উপলব্ধি বোধটা জাতির সামনে নতুন করে দাঁড়াবে। ভুলটা তারা স্বীকার করবে। তারা তো বলছে ভুল স্বীকার করবেন আপনারা, মানে আপনারা যেই কারণে ক্ষমতাচ্যুত হয়েছেন, যেই কারণে আপনারা কি ভুল স্বীকার করবেন না? আপনারা আশা করছেন যারা আসলে উচ্ছেদের পেছনে ছিল তারাই ভুল স্বীকার করবে? নিশ্চয়ই নিশ্চয়ই তারাই করবে, কারণ আমাদের প্রতিটি মানুষেরই তাদের কর্মকাণ্ডের পরিক্রমায় পথ চলার পথে ভুল ভ্রান্তি হতেই পারে। আমাদেরও দীর্ঘ যাত্রাপথে হয়তো আমাদেরও অনেক ভুল ভ্রান্তি হতে পারে, সেটি ঠিক আছে, এবং সেই ভুল ভ্রান্তির জন্য সেই আত্মোপলব্ধি আমরা নিশ্চয়ই করব, এবং সেজন্যে কোনো কোনো ক্ষেত্রে আমরা অনুতপ্ত বোধ, এবং সেজন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের নিজেদেরকে মূল্যায়নও করব। কিন্তু প্রশ্নটি হলো, যেই গোটা আন্দোলনের মিথ্যা, মানে কি বলে যে আকাঙ্ক্ষার জায়গা তৈরি করে বাংলাদেশের মানুষের সামনে যেই একটা, তাদের সামনে একটা কি বলে ন্যারেটিভ দেওয়া হয়েছিল, সেই জায়গাটা থেকে ফেরত আসতেই হবে। কিন্তু বাংলাদেশের মানুষ তারা আজকে তাদের কি বলে ইতিমধ্যেই এই তাদের আন্দোলন ভুল ছিল, তাদের পিছনে গিয়ে তারা ভুল করেছে, এই ধরনের উপলব্ধি বাংলাদেশের মানুষই করছে, বা যারা যারা এই জায়গায় অংশগ্রহণ করেছে তারা সকলেই এখন স্বীকার করছে। আচ্ছা, সাধারণ মানুষ স্বীকার করছে, আর আপনারা আসলে বিবেচনা করছেন আপনাদের ভুল ভ্রান্তিগুলো কি আছে। আমি যদি এটাই আপনাকে জিজ্ঞাসা করি, মানে আপনার অবস্থানটা আপনি স্পষ্ট করছেন, আপনার সেজন্যই আমার আরও একটু জিজ্ঞাসা যে আপনারা আপনাদের এই অবস্থানের পেছনে সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ব্যর্থতা বা আপনাদের দোষ কি দেখেন? না, আমাদের ব্যর্থতা, আমাদের ভুল আমরা তো অবশ্যই স্বীকার করি যে আমরা যদি বিরোধী দলদেরকে কোনো না কোনোভাবে নির্বাচনে আনতে পারতাম, সেটি আমরা আরো অধিকতর সফলতার জায়গা আমরা দাবি করতে পারতাম। সেই জায়গাটা আমরা আনতে পারিনি। অবশ্যই এই জায়গাটা আমাদের একটা ভুল আছে, এবং তাদেরও একটা রাজনৈতিক ভিন্ন অভিসন্ধি ছিল যে তারা নির্বাচনে না এসে একটা ঘোলা পানিতে মাছ শিকার করবে, এবং সেই জায়গাটাই কিন্তু বাংলাদেশের রাজনীতিটাকে 5ই আগস্ট নিয়ে যাওয়া হয়েছে। তো সুতরাং এই জায়গাটা আমরা মোকাবেলা করতে পারিনি, এটি আমাদের ব্যর্থতা। এবং এমন একটা ঘটনা ঘটলো, যেই ঘটনাটার পূর্ব সতর্কতা আমরা অবলম্বন করতে পারলাম না, বা এটাকে মোকাবেলার জন্যে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না, এবং আমাদেরকে একটা অন্ধকারে কোনো গোষ্ঠী, কোনো মানে একটা শক্তি আমাদেরকে রাখতে সমর্থ হলো, এবং সেটি আমরা বুঝতে পারলাম না, এটি আমাদের ব্যর্থতা। 5ই আগস্টের ঘটনা ঘটতই না যদি নির্বাচন এবং আমাদের রাজনীতিটা আমরা ঠিক রাখতে পারতাম। এবং যেই জঙ্গিবাদের কথা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, আমি ওনাকে সামনাসামনি এটা বলতে পারবো যে মানে আমরা কেন মনে করলাম যে সবাই আওয়ামী লীগ করবে, কেন এটা মনে করতে হলো, কেন আমরা ওই স্পেসটা তৈরি করতে পারলাম না যেখানে সকলেই সহাবস্থান করবে এবং সকলেই বাংলাদেশকে ভালোবাসবে? কেন আমাদের মনে হলো যে প্রতিটা কবিতা আমাদেরকে নিয়েই লিখতে হবে? কেন আমাদের মনে হলো যে বেসুরা গলায় যে গান গাবে তাকে আমাকে নিয়েই গান গেতে হবে? কেন আমার মনে হলো যে সুরেলা গলায় অন্য কোনো প্রতিবাদ্য নিয়ে গান গাওয়া যাবে না? কেন আমার মনে হলো যে কোনো গদ্য বা কোনো আলেখ্য তা শুধুমাত্র আমাকে ঘিরে স্তুতি গাথা ছাড়া আর কিছুই হবে না? You see, politician is a king. When the king says that this is not my fault, then there is a problem. It is our responsibility. আসাদুজ্জামান খান সাহেব বলছেন, ওনার চোখ খুলে যেটুকু দেখলেন ওইটুকু বললেন।
কিন্তু উনি তো একজন মুক্তিযোদ্ধা, চোখ বন্ধ করে যেটা দেখা যায় ওটা বলতে হবে না? আপনি মানে আপনি একটা চিন্তা করেন আমরা কি কোটা 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 করলাম। হ্যাঁ, আমি একটা প্রায়োগিক উদাহরণ আপনাকে দিই। আপনি একদিকে কোটা বাস্তবায়ন করতে চান, আরেকদিকে ড্রাইভার হাতে নাতে ধরা পড়তেছে যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে, তাহলে আপনার কোটা ব্যবস্থাপনায় মানুষ কিভাবে আস্থা রাখবে? আপনি বলেন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি তো দোষ অনেককে দিতে পারবেন, আমি যদি প্রশ্ন করি যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে কেন, এটার উত্তরটা কে দিবে? কোনো কিছু বিচ্ছিন্ন না। তাইলে একটা ছোট বাচ্চা, তার মনটা কোমল, সে রাত দিন 24 ঘন্টা পড়ালেখা করতেছে একটা বিসিএস চাকরি পাওয়ার জন্য, তার ভিতরে যদি এটা ঢুকে যায় যে প্রশ্নপত্র ফাঁস হয় আর আমার কোটা সব মিলায় আমাকে বঞ্চিত করার জন্য এই ব্যবস্থা, কি করবেন বলেন? এখন আমার কথা হচ্ছে, ভুল যা হয়েছে হয়েছে, বাট বাংলাদেশের ভারসাম্য, বাংলাদেশের ভালোর জন্য আওয়ামী লীগকে প্রয়োজন। আজকে যারা বড় বড় কথা বলে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, কি ফ্যাসিস্ট আমরা করেছি? শেখ হাসিনা কি কারণে ফ্যাসিস্ট? 3 তারিখে 1 পয়েন্ট ঘোষণা করা হলো, মাত্র 3 তারিখে। 5 তারিখে তিনি নিরাপদ স্থানে চলে গেলেন। তিনি চেয়েছিলেন যে না, আর যেন কোন ধরনের মার কোল খালি না হয়। কিন্তু আমরা একটা ফোন আলাপ ফাঁস হয়েছে ডক্টর সেলিম মাহমুদ সম্প্রতি, সেখানে আমরা শুনছি যে তিনি একজন কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছেন লেথাল ওয়েপন ব্যবহারের জন্য, বলছেন যে এখন থেকে লেথাল ওয়েপন ব্যবহার করবে। তিনি বলছেন এখন থেকে উপর থেকে করাচ্ছি, যেখানে মব দেখা দেখবে সেখানে উপর থেকে। আমি আপনাকে বলি, দিস আর অল ফেক। এবং আমি আপনাকে বলি, এই যে এই রিপোর্টটা নিয়ে আমি কথা বলি, আপনার রিপোর্টের নিয়ে তো কথা। এই রিপোর্টের প্রথমে যে পটভূমি, সেই পটভূমিটাই ফেব্রিকেটেড, পটভূমিটাই রিগড। অর্থাৎ এই রেজিম চেঞ্জের যে ন্যারেটিভ, ইউনুস গংয়ের যে বক্তব্য, সেটাকেই তারা ন্যারেট করেছে। অথচ বাস্তবতাটা কি? এই কোটা আন্দোলনের ব্যাকগ্রাউন্ড 2018 সাল থেকে একেবারে 5ই আগস্টের আগ পর্যন্ত ট্রান্সপারেন্টলি আমাদের নেত্রী এই দাবি তিনি 2018 সালে মেনে নিয়েছিলেন। তারপর হাইকোর্টে, তার 5 বছর পরে হাইকোর্টে মামলা করে কোন পক্ষ জিতেছে। তিনি আবার যখন জানলেন, সরকার যখন তাকে জানালো, তিনি আবার অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিলেন এই রায়ের বিরুদ্ধে তুমি মামলা করো। মামলা করে সেই রায় স্থগিত করা হলো, অর্থাৎ সে রায়ের কোনো কার্যকরী, তারপরে অ্যাপিল করা হলো। মূল ওই কারো কিন্তু কোনো ক্ষতি হয়নি। তারপরে মূল অ্যাপিলেট ডিভিশনের মূল হিয়ারিং, সেটা এগিয়ে আনা হলো 21 তারিখে। সেখানে কিন্তু তারা, ছাত্ররা যেভাবে চেয়েছিল তার চেয়ে বেশি ভাবে তাদেরকে দেয়া হলো। তার আগে 17ই জুলাই আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, ছাত্রদেরকে বললেন তোমরা যেটা চাচ্ছ সেটাই হবে, তোমরা নিরাশ হবে না। এবং ইতিমধ্যে যে সমস্ত কিছু মাত্র 6-7 জন হয়তো নিহত হয়েছিল, তাদের এই যে হত্যাকাণ্ড বা অন্যান্য যা হয়েছে তার জন্য তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছিলেন। সেই কমিশনের কাজ শুরু করেছিল। বিভাগীয় কমিশন বা তদন্ত, সেটার উপরেই তো আস্থা মানুষ হারিয়ে ফেলেছে যে সেই কমিশন সঠিক তদন্ত করবে। তাহলে না, তাহলে কি অপশনটা কি? তাহলে কি আমি না জেনে শুনে মানুষকে ব্রাশফায়ার করে মারবো? আপনাকে তো সিস্টেমের উপর আস্থা রাখতেই হবে। সেখানে ত্রুটি থাকতে পারে, আমাদের অতীত অভিজ্ঞতা খারাপ থাকতে পারে, কি অপশনটা কি? আবু সাইদ হত্যাকাণ্ডের পর তারপরে এফআইআর হলো। এফআইআর সব বিএনপি জামায়াতের কতজন যেন তাদের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা দিয়ে এফআইআর করা হলো। সেই পুলিশ অফিসারের বা যিনি গুলি করলে দেখা গেল তার নামটি নেই, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো হয়তো 3 দিন পর, এরকম একটা অবস্থা। তারপরে একটা বিচার বিভাগীয় কমিশন গঠন করা হলো। জাতিসংঘ তদন্ত করবার জন্য অনুরোধ জানালো, আহ্বান করলো নিজে থেকে এসে, কিন্তু সেটি গ্রহণ করা হলো না। মানে কেন আস্থা রাখবে? কে গ্রহণ করলো না? এই যে আপনার কাছে ইনফরমেশন গ্যাপ আছে। প্রথমত জাতিসংঘ আহ্বান করেছে, আমরা ডিনাই করেছি, নো, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এখানে জাতিসংঘের তদন্তের কোনো বিষয় ছিল না।
আচ্ছা, এটা একদম জাতিসংঘ তার তদন্ত প্রতিবেদনের ইন্ট্রোডাকশনেই লিখছে। আমি একটু বলি, দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ভলকার টার্ক ফার্স্ট প্রপোজড আ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইন আ লেটার সেন্ট অন 23rd July to the then Prime Minister Sheikh Hasina at the height of the crisis, but received no positive response to that invitation. On 14th August 2024, Dr. Mohammad Yunus, Chief Advisor to the interim government, requested OHCR to conduct. একদম ইন্ট্রোডাকশন শুনেন, তার রিপোর্ট ইজ এ রিগড ওয়ান। প্রথমত বাংলাদেশ সেনাবাহিনী কেন তারা রিগড প্রতিবেদনটা দেবে, উদ্দেশ্য কি? বিকজ ইটস বায়াস, দে আর পারচেজড। আপনি বলছিলেন যে ট্রাম্পের বক্তব্য, সোশ্যাল মিডিয়ার অনেক খবর, তাতে প্রমাণ হয়ে যায় আসলে যেই জঙ্গি হামলার কথা, কিন্তু একই সাথে আপনারা এটাকে আবার আমলে নিচ্ছেন না। জাতিসংঘের প্রতিবেদন, বিভিন্ন কল রেকর্ড, বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং আমরা যেই ভিডিও ফুটেজগুলো চোখে আমাদের লেগে গেছে সেগুলোকে আবার আপনারা আমলে নেন না। এটি একটা দ্বৈততা নয়? এই যে ধরুন জাতিসংঘের প্রতিবেদন যেখানে বলা হচ্ছে যে লেথাল ওয়েপন ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছেন সরকার প্রধানের পক্ষ থেকে, সেই নির্দেশনা এসেছে, বলা হচ্ছে যে কিভাবে তিনি সরাসরি গুলি করে হত্যার জন্য নির্দেশ দিচ্ছেন, এই বিষয়গুলো আবার আপনারা অস্বীকার করছেন। মানে জাতিসংঘের প্রতিবেদনটাকেই তো আপনারা অস্বীকার করছেন। জাতিসংঘের প্রতিবেদনকে অস্বীকার করছে। আমি মনে করি জাতিসংঘের প্রতিবেদন, আপনিও জানেন, তখন বলা হয়েছে যে জাতিসংঘের প্রতিবেদন হচ্ছে এটা পক্ষপাত দুষ্ট। তারপর জাতিসংঘে কিছু কথা বলেছেন, সেই কথাগুলো কি বলছেন, সেই কথাগুলো তো কেউ সামনে আনে না। জাতিসংঘের প্রতিবেদনে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো কিন্তু আপনি আজকে মানে যেহেতু অবাধ তথ্য প্রবাহত, এই কারণে সেইগুলো সামনে আসতেছে না। টোটাল হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘে কাকে দায়ী করছে, এটা টোটাল কিন্তু আসেনি সামনে। আপনি মানে এক অংশ, খণ্ডিত অংশ আপনি এনে দায়িত্ব আপনি বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার সরকারের উপর দেওয়ার চেষ্টা করছে। আমি তো মানে দিয়ে বললাম যে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যেটা বলেছেন যে এইগুলি কোথায় পেয়েছে, গুলির নাম্বার দিয়ে বলেছেন এইগুলি কোথায়, এইগুলি তো সাধারণ মানুষের কাছে থাকার কথা না। আজকে এইটা একটা, আমি মনে করি এইটা একটা দীর্ঘদিনের পরিকল্পনা। যে তিনি বলেছেন এইগুলি পুলিশের কাছে, মানে পুলিশের কাছে এইগুলি ছিল, পরবর্তীতে তিনি একটা ব্যাখ্যাও দিয়েছেন। সেটা পরে উনি দিচ্ছেন, কিন্তু ওই ব্যাখ্যা উনি এর বলছেন যে এইগুলি পুলিশের কাছে ছিল না, মূলত পুলিশের কাছে এইগুলি থাকে না। আমি জানি না এইগুলি, আপনিও জানেন এইগুলি পুলিশের কাছে থাকে না। এইগুলি কাদের কাছে ছিল, কারা এইগুলি সাপ্লাই দিচ্ছে, সেটা তদন্ত করা উচিত। সেটা তদন্ত করেন। আপনি আমার একটা কথা বলেন, জাতিসংঘের তদন্ত কমিটি কেন বন্ধ হয়ে গেল? হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘের যে তদন্ত কমিটি বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন, এই সরকার আসলে বলেন যে জাতিসংঘের তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করা হবে, তাহলে সেই তদন্ত কমিটি কেন বন্ধ হয়ে গেল? বন্ধ কোথায় হলো? তারাই তো তদন্ত কমিটি তো আসলে তারা যে প্রতিবেদন দিছে, কিন্তু তাদের যে তদন্ত করার কথা সেই তদন্ত কমিটি কেন হলো না? কেন হলো না সেই তদন্ত? তারা জাতিসংঘের তদন্ত কমিটির প্রতিবেদনই তো আমরা আলোচনা করছি। আমি আপনার বলি এই প্রতিবেদন জাতিসংঘের টোটাল প্রতিটি হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত হওয়ার কথা ছিল, এটা আমরা দাবি করেছিলাম জননেত্রী শেখ হাসিনা, কিন্তু সেটা তো হয়নি। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ইন্ট্রোডাকশনে তো বলছে, এটা নিয়ে অবশ্য গত কদিন আগেও আলোচনা করছিলাম যে তারা আসলে তদন্ত করবার জন্য তারাই চিঠি পাঠিয়েছিল, কিন্তু তারা কোনো পজিটিভ রেসপন্স আপনাদের সরকারের কাছ থেকে পায়নি। আমাদের সরকারের সময় পাইছিল, কিন্তু এই সরকার, আচ্ছা আমাদের সরকার পাইনি, আপনার কথা ধরে নিলাম, কিন্তু এই সরকার কেন দেয়নি? এই সরকার দিয়েছে সেটাই এখানে বলছে। আমি কি আপনাকে একটু পড়ে শোনাবো? সেখানে বলছে ইউনাইটেড নেশনস। আপনি পুরোটা পড়েন না, বাকি অংশ পড়েন না? হ্যাঁ, আমি এই আমি পড়েছি, আমি জাতিসংঘের প্রতিবেদনটা আসলে পড়েই বলছি যে মানে আপনি বলছেন যে এই সরকার কেন বন্ধ করলো আর আপনাদের সরকার আহ্বান করেছিল, ঠিক উল্টো কথাটা বলছে ইন্ট্রোডাকশনে। বলছে দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ভলকার টার্ক ফার্স্ট proposed a fact-finding mission in a letter sent on 23rd July to then Prime Minister Sheikh Hasina at the height of the crisis, but received no positive response to that invitation. On 14th August 2024, Dr. Mohammad Yunus, Chief Advisor to the interim government, requested OHCHR to conduct the fact-finding
ইন আ কল অফ হাই কমিশনার, মানে আপনাদের সময় আসলে সেটি রেসপন্স পায়নি। আর এই সরকারের ধরেন আমি আপনার কথা বুঝলাম আর কি, আমি ধরলাম জাতিসংঘ নিয়ন্ত্রণ করে আমেরিকা, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র তো শেখ হাসিনাকে উৎখাত করার জন্য 350 কোটি টাকার উপর টাকা দিয়েছে। এটা তো আমার কথা না, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা। তাহলে সেই জাতিসংঘের প্রতিবেদন প্রশ্নবিদ্ধ এই ধরনের হবে, এটা স্বাভাবিক। আমি যদি মনে করি এখন জাতিসংঘ তদন্ত করুক, জাতিসংঘ এখন তদন্ত করুক। জাতিসংঘ নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্র তো 350 কোটি টাকার উপরে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য দিয়েছেন। তাহলে সেই জাতিসংঘে ওই সরকার থাকা অবস্থায় সেই জাতিসংঘের রিপোর্ট এরকম হবে না, এইরকম দেবেই তো আমি মনে করি স্বাভাবিক। এখন আপনারা ওই সময়ের জাতিসংঘের রিপোর্ট মানছেন না, বা ওই সময়ের ওই সরকারকে, যুক্তরাষ্ট্রের সরকারকে যদি বলি, বাইডেন সরকারকে আমি মানি না, আমি ওই সরকারকে মানি, কিন্তু ওই সরকার তো আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা সেই করেন। ওইটা যদি না হয়তো তাহলে আমি এই কথা বলতে পারতাম না। একই রকম ভাবে আবার এই সরকার বলছে, যখন ট্রাম্প বলেন যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, বর্বরচিত হামলা হচ্ছে, তুলসী গ্যাবার্ড যখন বলেন, তখন এই সরকার বলে এটা ষড়যন্ত্র হচ্ছে। আমি না, এই সরকারের বিরুদ্ধে যে তারা টাকা পয়সা দিচ্ছে আমি ওইটা বলি, আমি ওই সরকার আগেও বলছে, কিন্তু আমি কোনটাকে তো ধরছি যে 350 উপরে কোটি টাকা, হ্যাঁ, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে দিয়েছে। তাহলে আমি কি ধরে নেব যে ওই সরকারের নিয়ন্ত্রিত যে জাতিসংঘ সংস্থা, সে সংস্থা নিরপেক্ষ তদন্ত করবে না? তারা তো আমাকে উৎখাত করার জন্য, আমাকে দায়িত্ব, আমি এই ঘটনার জন্য দায়িত্ব আমার উপর চাপানোর জন্যই তারা তো কে তদন্ত করলে, মানে ঘটনার পরে কার তদন্ত, কেমন তদন্ত হলে আপনারা আসলে সন্তুষ্ট হতেন? আমি মনে করি যে জাতিসংঘেই নিরপেক্ষভাবে তদন্ত করুক। আমাদের দেশের অনেক নিরপেক্ষ জাস্টিস আছে, তাদেরকে নিয়ে তদন্ত করুক, জাতিসংঘের নিয়ে তদন্ত করুক, সবাই মিলে, বা ধরেন আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, সবাই মিলে তদন্ত করুক। বাংলা, আমি প্রতিটি হত্যাকাণ্ডের আমরা বিচার চাই, আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, জুলাই থেকে আজ পর্যন্ত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই, এবং জাতিসংঘের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার চাই। জি, নিশ্চয়ই বিচার তো সবাই চায়, কিন্তু কোনটাকে আসলে কোন পক্ষ নিরপেক্ষ বলবে সেটাই আসলে এতক্ষণ ধরে প্রশ্ন করছিলাম। এখন আসলে এটাকে কিভাবে নিচ্ছে, যখন আমরা আসলে দেখেছি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা, শিক্ষকরা, অভিভাবকরা, বাংলাদেশের শিল্পী গোষ্ঠী, এমনকি প্রবাসেও এই মানে দাবির পক্ষে আন্দোলনে মানুষ নেমেছে, তখন আসলে কিভাবে বলবেন এটি ছাত্র জনতার আন্দোলন না? ছাত্র জনতা আন্দোলন, ছাত্র জনতা নয়, ছাত্ররা এই আন্দোলনটি শুরু করে, কোনো সন্দেহ নেই। এই আন্দোলনটি কিন্তু অতীতেও হয়েছে, তখন ছিল কোটা বিরোধী আন্দোলন, এবার নামটি হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। এটাও কোটা বিরোধী থেকেই বৈষম্য বিরোধী হয়েছে পরবর্তীতে। না, যখন ভিপি নুররা আন্দোলনটি করে তখন কোটা বিরোধী আন্দোলন ছিল, সেই অতীতের কথাটি বলছি। তো তারপর থেকে এই যে আন্দোলনটি শুরু হলো, এবং এই আন্দোলনের যৌক্তিকতা আপনি যদি আমার তৎকালীন টকশোগুলো দেখে থাকেন, আমি আওয়ামী লীগের সদস্য হলেও সমর্থন করেছি, কারণ আমি মনে করি মেধার একটা মূল্যায়ন সবসময় হওয়া দরকার বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তো শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের কিছু কোঠা রাখার পক্ষে আমার ব্যক্তিগত মতামত, বাকিগুলো রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি আসলে মনে করি না। সেই কোটা বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলন শুরুতে জুলাইয়ের 15-16 তারিখ পর্যন্ত কিন্তু ছাত্রদের হাতেই ছিল। পরবর্তীতে এটা জনপ্রিয়তা পেয়ে বিভিন্ন জনসাধারণের সাথে যোগ দেয়, এতে কোনো সন্দেহ নেই। এরপরে যদি দেখেন, এরপরে যে কর্মকাণ্ডগুলো শুরু হলো, তাতে বর্তমানে যে সমস্ত দলগুলো আওয়ামী বিরোধী, তারা সরাসরি যোগ দেয়, কারণ ছাত্রদের পক্ষে কোনো সংগঠন নয়, কিন্তু তাদের কিন্তু কোনো ঢাকাতে যেমন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, তারা কিন্তু অনেক ভালো ভূমিকা রেখেছে এই আন্দোলনে, কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়েও। এবং ঢাকার বাইরে যে সমস্ত জেলাগুলো আছে, তাতে যে সমন্বয়ক ছিল, তারা খুব একটা কি বলবো, সাংগঠনিক ভাবে তেমনটা গুছিয়ে উঠতে পারেনি। তখন তাদেরকে বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলো এবং অনেক জঙ্গি সংগঠন তাদেরকে সমর্থন দিয়েছে, যাতে আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলা যায়, এবং তারা সফল হয়েছে। আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন,
আপনি বলছেন তাদের প্রতি জনসমর্থন। আমি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিদের সাথে আছি, কিন্তু কোন দলীয় গুরুত্বপূর্ণ পদে নেই, সংসদ সদস্য। আমি যেই যুক্তরাজ্যে সাবেক প্রধানমন্ত্রীর সমাবেশে যুক্ত হয়ে কথা বলবার কথা বলছিলাম, তিনি বলছেন সেই বক্তব্যগুলো সহ আগেও বিভিন্ন বক্তব্যে তিনি ডক্টর ইউনূসকেই দাবি করছেন যে এই হত্যাকাণ্ডগুলোর দায়, এই অভ্যুত্থানের মধ্যে যে হত্যাকাণ্ড হয়েছে সেই দায় ডক্টর ইউনূস এবং তার সরকারের বা ছাত্র সমন্বয়কদের সহ তিনি দায়ী করছেন, বরং তিনিই বলছেন ফ্যাসিস্ট ডক্টর ইউনূসকে। মানে এই হত্যাকাণ্ডের দায়গুলো আসলে আওয়ামী লীগ নিজেদের মধ্যে আপনাদের আলোচনায় কি মনে হয়, কিভাবে আপনারা এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেন এবং দায়টি ঠেলে ডক্টর ইউনূসের উপর দিতে চান? স্বীকারের ব্যাপারটা পরে আসি, আপনাকে আমি একটা 2-3টে ঘটনা বলে দিই। ধরেন আওয়ামী লীগ সরকারের সময়, অর্থাৎ এই ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনে যারা আছে, অবশ্যই তাদের রুহে মাগফিরাত করি, প্রত্যেকটি মৃত্যু দুঃখজনক পরিবারের জন্য এবং সকলের জন্য, এবং এর বিচার দাবি করি, এতে কোনো সন্দেহ নাই যে এই করে থাকে বিচারের মাধ্যমে। আমি তো কাউকে আসামি এখনই করতে পারবো না। তো এটা যদি আওয়ামী লীগ সরকারকে দায়ী করা হয়, 21শে আগস্ট গ্রেনেড হামলার সময় কারা ক্ষমতায় ছিল, তাদের সকলকে কেন বিনা বিচারে আদালত থেকে মুক্ত করা হলো? 24 জন মানুষ মারা গেছে একদিনে, তাদেরকে কেন এভাবে বিচারের, তাহলে কি বিচারের শাসন আছে? দ্বিতীয়টি, 5ই আগস্ট পরবর্তীতে সারা বাংলাদেশে, সঠিক সংখ্যাটা আমি বলতে পারবো না, আমি পত্রিকায় দেখেছি 600 মানুষ মারা গেছে বিভিন্নভাবে, মব জাস্টিস এবং শত্রুতার কারণে, রাজনৈতিক প্রতিপক্ষের কারণে। এর দায়িত্বটিও কিন্তু যেমন 5ই আগস্টের পূর্বে আওয়ামী লীগ সরকারের উপর বর্তাতো, তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বর্তাবে এবং তাদের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের দিকে যাবেন। এটা কি অযৌক্তিক? এই বিষয়গুলো সমানভাবে, মানে সুতরাং আপনাকে আমি বলি, সেই কথাই বলছিলাম, যে কোনো সরকারের সময় যদি হত্যাকাণ্ডে সেই সরকারকে দায়ী করা হয়, তাহলে প্রত্যেকটি সরকারের সময় হত্যাকাণ্ডে প্রত্যেকটি সরকারকে দায়ী, যে কোনো সরকারের সময় মানে আমি দায়ী হলে উনি দায়ী, উনিও দায়ী, উনি দায়ী হলে আমিও দায়ী, ঠিক এই বিশ্লেষণে না গিয়ে যদি আমরা সেই সময়কার, না এই বিশ্লেষণে আমি যাইনি, আমি উদাহরণ দিয়ে বলেছি যে এতগুলো মানুষ মারা গেছে অপঘাতে, হ্যাঁ, প্রত্যেকটি বিচার হওয়া দরকার এবং তার ঢালাওভাবে অভিযোগ না করে যারা সত্যিকার অর্থে এর সাথে দায়ী তাদের বিচারের আওতায় আনা উচিত। মানে আমরা যদি বলি যে আপনাদের, মানে আওয়ামী লীগ সরকারের সময়, আমি এটাই প্রশ্ন করছিলাম যে সেই সময় এই অভ্যুত্থানের সময় যে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে, 708 জনের তো একটা তালিকায় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, 1500-র মতো হত্যাকাণ্ড হয়েছে বলে বলা হচ্ছে। 31শে ডিসেম্বরের মধ্যে একটা তালিকা দেওয়া হবে, সেটি হয়তো তখন আমরা জানবো যে আসলে কেমন হতে পারে হত্যাকাণ্ডের সংখ্যাটা। কিন্তু সেখানে আমরা যেভাবে পুলিশকে আমরা একদম ভিডিওতে দেখেছি, চিত্র ধারণ করা হয়েছে, যেভাবে হত্যাকাণ্ড করতে দেখেছি, যেমন গাজীপুরের হৃদয়কে পেছনে একদম অস্ত্র ঠেকিয়ে গুলি করে মারা হলো, তাইমকে মারা হলো, ইয়ামিনকে কিভাবে সাজোয়া জান থেকে পুলিশ ফেলছে, কি নির্মমভাবে সেটি আমরা দেখলাম, পুলিশ কিভাবে লাশ পোড়াচ্ছে, কিভাবে আবু সাইদকে গুলি করা হচ্ছে, এই বিষয়গুলো তো চোখের সামনে ঘটলো। পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করলেন, ইকবাল পুলিশ অফিসার ইকবাল আইজিপিকে সাথে রেখে, যে একটাকে মারলে একটাই মরে একটাই যায়, বাকিগুলো থাকে। ডিবির হারুনুর রশিদ তিনি একটা সাক্ষাৎকারে বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতিটি সন্ধ্যায় কোর কমিটির বৈঠক হতো। সেই কোর কমিটির স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, ডিজিএফআই, এনএসআই, এসএসএফ-এর প্রধান, পুলিশ প্রধান, ওনারা উপস্থিত থাকতেন। সেখানে কি হচ্ছে, কি করা হবে সেই বিষয়ে আলোচনা হতো। মানে এই বিষয়গুলো তো হয়েছে, দেখেছি, আমরা জেনেছি। তারপরে কিভাবে আসলে মানে ঢালাওভাবে বলা যায় যে এটি ঢালাওভাবে আপনাদেরকে দায়ী করা হচ্ছে বা আওয়ামী লীগ সরকারকে দায়ী করা হচ্ছে? আমি কিন্তু এবারে একটা কথাও বলিনি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি বলেছি প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সুনির্দিষ্ট মামলা হয়েছে এবং বর্তমান সরকারও আওয়ামী লীগের সরকার নয়, তারা সুবিচার করবে বলে আমি আশা করি। এবং একজন যারা অপরাধী নয়, বিনা অপরাধের জন্য শাস্তি না পায়, আবার কেউ কোনো ছাড় না পায়। কিন্তু রাজনৈতিক কারণে আমরা দেখেছি যখনই যে সরকার আসে সেই সরকার মামলাগুলো তুলে নেন। এটা আমি সব সরকারের কথাই বলছি। এমনকি আমি এই সরকারের কাছে এটা আশা করি নাই যে 21শে আগস্ট আইভি রহমান সহ 24 জন মারা গেলেন, সেইখানে কারো কোনো শাস্তি হলো না, সেখানে সবাই বেকসুর খালাস পেয়ে গেলেন। এইটা আইনের শাসন কিনা আমি বুঝতে পারি না। যেমন আমি অবাক হয়েছিলাম সালামের ব্যাপারে, যে তাকে তার দুর্নীতির বিরুদ্ধে মামলা করা যাবে না, তার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা যাবে না, এই হাইকোর্ট থেকে নির্দেশ আসে। এগুলো আমরা কখনোই মেনে নিতে পারি না। দল করতে পারি, সাধারণ মানুষ হিসেবে বিবেকের কাছে এর জন্য দায়বদ্ধ থাকতে হয়। জি,
ধন্যবাদ। বিবেকের দায়ের কথা আপনি বলছেন, তাহলে আপনি এইখানে কি বলবেন যে এই দায়টি সরকারে যে থাকবে, মানে সেই আওয়ামী লীগ সরকারে যারা ছিল এবং যেই ঘটনাগুলোর কথা আমি বলছিলাম, যেগুলো চাক্ষুষ এসেছে, যেগুলো বিভিন্ন জনের কথায় দেখা যাচ্ছে, তাহলে কি আপনি বলবেন যে আসলে এই মানে আওয়ামী লীগ সরকারকে এই হত্যাকাণ্ডগুলোর দায় নিতে হবে বা তারা আসলে এড়াতে পারে না? আপনি কিন্তু একটা কথা কিন্তু আমি বারবারই বলেছি, আইনের ভাষায় কথা বলতে হবে এখানে। অপরাধ যখন প্রমাণিত হবে তখনই তাকে অপরাধী বলা যাবে। অপরাধ প্রমাণের আগে রাজনৈতিক প্রোপাগান্ডা করা যেতে আইন পারে। আদালতের কথা বলছেন, কিন্তু আইন আদালতের বাইরেও আমরা মানে যেটি দেখেছি, চোখের সামনে দেখেছি। দেখুন, আইন আদালতে অনেক সময় চোখে যা দেখতে পাই সেটাও উল্টে যায়। 21শে আগস্টের মতো ঘটনা উল্টে যায় আইন আদালতে গেলে। আইনের ভাষায় কথা বলার জন্য আসলে আদালতে যাওয়া যেতে পারে। আমরা মানে একটা পাবলিক ফোরামে কথা বলছি, সেখানে আমরা যা দেখেছি, জনগণের যে পারসেপশন, আপনারা রাজনীতিকরা সেটি নিয়েও কাজ করেন, সেটি নিয়ে তো একটু বলতেই হবে যে মানুষের যে ধারণা বা যেই ধারণা যদি মানুষ করে যে ওই সময়কার হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী, সরকারকে দায় নিতে হবে, সেটি কি এড়াতে পারে তৎকালীন আওয়ামী লীগ সরকার? আমি সেটাই কিন্তু বলেছি আবারও, যে যদি বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বিগত সরকার এবং বর্তমান সহ যে ঘটনাগুলো ঘটেছে তাদের সময়টিতে যদি দায় নিতে হয়, সকল সরকারকেই তাদের সময়ের ঘটনার দায় নিতে হবে। আমার বক্তব্য পরিষ্কার। মুক্তিযুদ্ধের পর এত হত্যাকাণ্ডের ঘটনা আর ঘটেনি, বা এরকম গণ অভ্যুত্থান হয়েছে, এরশাদ পতন হয়েছে গণ অভ্যুত্থানে, এরকম অন্তত ঘটেনি বলেই জানি। অতএব দায়ের জায়গাটা সংখ্যা না, আপনি দেখেন যে পরিবারের একটি ছেলে মারা গেছে, সেই পরিবারের যে ক্ষতি হয়ে গেছে, আমরা টকশোতে সমবেদনা জানাতে পারি, রুহের মাগফিরাত কামনা করতে পারি, কিন্তু তাদের সেই ছেলেকে বা মেয়েকে ফিরিয়ে দিতে পারি না, তাদের সেই সন্তানকে ফিরিয়ে দিতে পারি না। এটা যে সময় মৃত্যুবরণ করে থাকুক না কেন, তাদেরকে অবশ্যই ওই পরিবারের যে ক্ষতি, আমরাই নিয়ে আলোচনা করি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন লোককে ঘায়েল করার চেষ্টা করি, কিন্তু দিন শেষে আমরা চাই ওই পরিবারের শান্তি, ওই পরিবার অন্তত শান্তি পাবে, এবং আমরা জানতে চাই দায়ীটা কে, সঠিক বিচারটি তারা হয়, সঠিক বিচারটি সেই দায়ীটা কে, সেটাই মানে দায় এড়ানোটা। দায় কার সেটা তো বিচারই প্রমাণ করবে। আমি কিভাবে বলতে যাবো দায়ী কার? আমি কি এর সাথে সরাসরি সম্পৃক্ত? আমি সম্পৃক্ত নই, সুতরাং আমি এ ব্যাপারে আমার মন্তব্য করা হবে অর্বাচীনের মতো। আপনি ব্যাপারে মন্তব্য করতে চান না? তিনি মন্তব্য করতে চাই না, আমি কথা বলিনি। আমি বলেছি যেটা আমি জানি না সেটা সম্বন্ধে কেন মন্তব্য করতে যাবো আমি? মানে এটা আমি সর্ববিষয়ে ডক্টর হাবিবে মিল্লাত, আপনি আসলে দল করার ব্যাপার না, আপনি দেখেছেন চোখে এই ঘটনাগুলো কি হয়েছে। যেই বিষয়গুলো আমি বলছি সেই বিষয়গুলো সম্পর্কে সবাই জানে। আমি এটা এমন কোনো গোপন গোয়েন্দা। আপনি কেন একটা বিষয় নিয়ে কথা বলবেন? আপনি যদি কথা বলেন, আপনি তো ধরেন একটা স্পেসিফিক নিয়ে বলার চেষ্টা করছেন, যেহেতু আমি আওয়ামী লীগের সাথে সম্পর্কিত, আওয়ামী লীগের সময় কি ঘটেছে, স্বাভাবিকভাবে আমি বলার চেষ্টা করব আওয়ামী লীগের সময় যে ঘটনার জন্য যদি আওয়ামী লীগকে দায়ী করা হয়, তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় যা হয়েছে তাদের দায়ী করা উচিত, বিএনপির সময় যা ঘটা হচ্ছে বিএনপিকে দায়ী করা উচিত, জাতীয় পার্টির সময় যা ঘটেছে দায়ী করা উচিত। আইন কিন্তু সবাইকে সমান চোখে দেখে, আমাকে একভাবে দেখবে না, অন্য দলকে আর একভাবে দেখবেন, আইন কিন্তু কখনো এটা মানবে না। মানে যার আমি এটা নিয়েই সেই সময় বলছিলাম, যার যা মানে যেই আমলে ঘটেছে সেই আমলের দায়, এভাবে বিশ্লেষণ না করে আমরা যা দেখেছি সেই দায়গুলো আপনারা নেবেন কিনা, আমি আসলে বারবার এই প্রশ্নটি করছি। কিন্তু আপনার বিশ্লেষণ, আপনার ব্যক্তিগত বিশ্লেষণ, সেই বিশ্লেষণ আমি নাও যেতে পারি না, এটা আমার বিশ্লেষণ না, আমার প্রশ্ন। আপনি বলছেন যে আমি ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছি এই সময়টিতে হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা খণ্ডিত চিত্র নিয়ে তো আসলে বিরাট ক্যানভাসটাকে আপনি দেখতে পারেন না, আপনি খণ্ডিত চিত্র নিয়ে কথা বলতে পারেন না। আমরা যখন কথা বলি তখন খণ্ডিত চিত্র নিয়ে কথা বলতে চাই না, কারণ আমরা বারবার অত্যাচারিত হয়েছি। তাহলে পুলিশ যে গুলি করলো, এই খণ্ডিত চিত্রগুলো বা যেই একটাকে মারলে একটাই মরে, এই কথাগুলো খণ্ডিত নিশ্চয়ই আপনি ঠিক, যে এগুলো অন্যায়, এগুলো অন্যায়, এগুলোর ভিডিওটি আমি দেখেছি, আমার চোখ দিয়ে পানি করেছে। আমার ছেলে ওই বয়সী, আমার দুটো ছেলে ওই বয়সী, তাদের যদি কিছু হতো, আমার তো একই অবস্থা হতো। আজকাল যে বাবা মা গুলোর যে অবস্থা হয়েছে, আমি দুঃখ পেয়েছি, আমি কষ্ট পেয়েছি। সেজন্যই বলছি, বারবার বলছি, যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং নিরপরাধ যেন শাস্তি না পায় সেই ব্যবস্থা করো। জি, সাবেক প্রধানমন্ত্রী তিনি আরো বলছেন যে যদি তিনি আসলে শক্তি প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চাননি, তিনি চাননি যে আরো লাশ পড়ুক। মানে সেই প্রসঙ্গে একটু আপনারা কি মনে করেন যে আসলে কি আর শক্তি প্রয়োগ করার ছিল বাকি? যেটি লাস্ট ট্রান্সক্রিপ্ট যেটি গণভবনের পাওয়া যায়, সেখানে সাবেক পুলিশ প্রধান ছিলেন, সেখানে ছিলেন আর্মি প্রধান, মানে 3 বাহিনীর প্রধান, তাদের সাথে বৈঠক করে বলেছেন পুলিশ তো ভালো করছে, আপনারা কেন পারছেন না? মানে পুলিশ, তখন আমরা দেখেছি পুলিশ সেই মুহূর্তে কেমন বল প্রয়োগ করছে।
এবং বিবিসি মানে বাংলাদেশি গণমাধ্যমের মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার সহ আমি অনেকগুলো পত্রিকায় এই একই রকম ট্রান্সক্রিপ্ট দেখেছি যে আরও শক্তি প্রয়োগের পক্ষে ছিলেন শেখ হাসিনা, কিন্তু তাকে সামরিক বাহিনীর পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে আপনার জীবন বিপন্ন হতে পারে আপনি যদি আরও বেশি সময় এখানে থাকেন, এবং তার সেই মুহূর্তেই তাকে আসলে চলে যেতে হয়েছে। তিনি ভাষণটিও রেকর্ড করতে পারেন নাই। মানে শক্তি প্রয়োগ করলে আরও ক্ষমতায় থাকতে পারতেন তিনি, বা তিনি সেটি চাননি। আসলে আর কি শক্তি প্রয়োগ তিনি করতে পারতেন? আসলে আপনি যে খবরটির কথা বলেছেন ওগুলো আমিও পড়েছি। আমার মনে দুঃখ লাগে যারা এই কাজটি বলল, যে সে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আর্মি বলেন, যেটা তারা 5 তারিখে সকালে বলল, তারা জুলাইয়ের 15 তারিখে এই কথাটি বলতে পারতেন। কিন্তু সত্যিকার অর্থে হালুয়া রুটির জন্য, পদবি পাওয়ার জন্য, পদে থাকার জন্য তারা সরকারের সাথে যুক্ত হয়ে যে ঘটনাগুলি ঘটিয়েছে তাদের দায় দায়িত্ব এড়াতে পারেন না। যখন কোনো সরকারের পতন হয় তখন তার সাথে কিছু সংখ্যক লোক যারা বাঁচতে চায় তারা 2-1 জনকে দোষারোপ করে বাকিরা সেই দোষ থেকে মুক্ত হতে চান। কিন্তু আমি মনে করি যারা এর সাথে সরাসরি সম্পৃক্ত বা এরা সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। জি, তারা বিচারের আওতায় অনেকেই আসছেন। এই জন্যই আসলে আমি এই প্রশ্নটাই জিজ্ঞাসা করছিলাম যে আরও কি কিছু করার ছিল? আরও শক্তি প্রয়োগ করলে কি আসলে শেখ হাসিনা থাকতে পারতেন? মানে শক্তি প্রয়োগের বাকিটা কোথায় ছিল সেটি আমি আসলে জানতে চাচ্ছিলাম। আপনারা আসলে এইটা বিশ্লেষণ কখনো করেছেন যে এই যে জেন জি যাদের কথা বলা হয় তাদের মধ্যে এত আওয়ামী বিদ্বেষ কেন? সরি, কাদের মধ্যে? মানে এই যে জেন জি যাদেরকে বলা হয়, যারা একদম বয়সে তরুণ, শিক্ষার্থী পর্যায়ে যারা আছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এত আওয়ামী বিদ্বেষ কেন তাদের মধ্যে? জেনজির মধ্যে আওয়ামী বিদ্বেষ, এটা আপনি যাচাই করলেন, এটা ব্যারোমিটারটা কিভাবে? আমি এটা কনফিউজড, কারণ আমি তো এখন সারা বাংলাদেশে যারা লড়াই করছি এই দখলদারের বিরুদ্ধে, ধরেন এই যে আমার বোন জান্নাতুল প্রিয়া যে রাজশাহী কলেজে পরীক্ষা দিতে গিয়েছিল, তাকে পরীক্ষার হল থেকে চুলের মুষ্টি ধরে মারতে মারতে পুলিশের গাড়িতে উঠালো, এবং সে বুক চিতিয়ে স্লোগান দিচ্ছিল বঙ্গবন্ধু স্মরণে, ভয় করি না মরণে। সে তো জেনজি। চট্টগ্রামের ইমরান এবং মাসুদ 2জন ছেলেকে ধরে নিয়েছে পুলিশ কাস্টডিতে, বলছে যে আমি বঙ্গবন্ধুর দালাল, আমি শেখ হাসিনার দালাল, তবে আমি অস্ত্রের রাজনীতি করি না, যে অস্ত্র আমার সামনে রাখা হয়েছে সেটা আমার নয়। সে তো জেনজি। মানে ছাত্রলীগ তো একটা দলীয় সংগঠন, তারা তো আছে। শোনেন এত নিপীড়নের মুখে ঘর থেকে বেরোলেই বিএনপি জামাতের হামলা, পুলিশের হামলা, সেনাবাহিনীর হামলা, এত কিছুর পরও জয় বাংলা স্লোগান হচ্ছে, বঙ্গবন্ধু কন্যার পক্ষে কথা বলছে, শেখ হাসিনা ফিরিয়ে আনার দাবিতে মিছিল করছে, সবাই তো জেনজি। আপনি ঘৃণা পাচ্ছেন কোথায়? এখন মুসলিমে কয়েকজন যারা ক্ষমতায় আছে তারা তো ক্ষমতার সাথে অনেক কথা বলবে, তাদের একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করেন, তাহলে বুঝতে পারবেন যে কেন তাদের মনে এত ক্রোধ। বিএনপি নেতা ফজলু ভাই আব্বুদা আপনার একটা শোতে এসেছিল, উনি কদিনে একটা কথা বলেছেন, বলছে যে আমি তো 3 মাস আগে এদের বিরুদ্ধে কথা বলি। তো তোমরা যদি আগের থেকে বলতা যে আমি বাংলাদেশের সংবিধানকে কবর দিব, আমি জাতীয় সঙ্গীত পাল্টাবো, তাহলে একজন মানুষ তোমার আন্দোলনে কম হলে সেটা আমি কম হইতাম। তো ওরা তো প্রতারণা করেছিল, প্রতারণা করে জেনজি একটা গ্রুপকে তারা নিয়েছিল। সে জেনজি যখন আজকে রিয়ালাইজ করতে পারতেছে যে আমার ঘরেও আমার বোন নিরাপদ নয়, আমার মা নিরাপদ নয়, আমার ঘরেও আমার বউ স্ত্রী নিরাপদ নয়, তখন তো তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসছে। সেই জায়গা থেকে বেরিয়ে আপনারা কি মনে করেন তারা কি করতে চায়, কোথায় যেতে চায়? তারা কোথায় যেতে চায়? তারা তো আবার শেখ হাসিনাকে ফেরত চাচ্ছে, যে আমরা আবার শেখ হাসিনাকে চাই। আপনি দেখেন না প্রতিদিনই কিভাবে মানুষ চাচ্ছে। এই জন্যই তো তারা ভোট দিতে ভয় পাচ্ছে। ওরা যে বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তারা যে বলছে যে আওয়ামী লীগকে এই দেশে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, কেন? তারা যদি মানুষের মতো, জেনজি যদি তাদের পক্ষে থাকে, জেন আলফা যদি তাদের পক্ষে থাকে, যদিও জেন আলফা এখনো ভোটার ওইভাবে সবাই হয়ে ওঠেনি, তাহলে তারা ভোটে ভয় পাচ্ছে কেন? আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করুক না, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। তারা তো বৈষম্য বিরোধী সমাজের কথা বলেছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছে, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কথা বলছে, তো সেখানে জনগণের শক্তির কথা বলছে, বাংলাদেশ পন্থী হবার কথা বলছে। ইফ দে বিলিভ ইন দেয়ার স্লোগান, তাহলে তারা ভোট দিক না। তারা এই কথাগুলো বলে কেন? কারণ তারা জানে ওই জেনজি বলেন সবাই এখন আবার শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ, তারা ওই বাংলাদেশটা চায় যে বাংলাদেশে শয়তানগুলো বোতলবন্দি থাকবে, আপনারা আপনাদের প্রয়োজনে ঘর থেকে বেরোতে পারবেন, স্কুলে যেতে পারবেন, কলেজে যেতে পারবেন, ইউনিভার্সিটিতে পড়তে পারবেন, আপনার পছন্দের শালীন পোশাক পরবেন। আপনি শালীন পোশাক পরার পর আপনার পেটের মধ্যে কেউ আলকাতরা লাগিয়ে দিবে না, আপনার ওড়না টেনে দিবে না।
ওই স্বাধীনতা দিবে না। কিন্তু এখন আবার যে অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে, দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়া, আয়নাঘর, গুম, মানে এই যে অভিযোগগুলো, সেগুলো তো আবার আপনাদের বিরুদ্ধে আছে। শয়তান সব বোতলবন্দি কিভাবে আপনারা করবেন? আমি মনে করি কোন অবস্থায় বিদেশি কোন শক্তির উপরে, অবশ্যই তারা আমাদের মিত্র হবেন, বন্ধু হবেন, তারা তাদের স্বার্থের কথা চিন্তা করে আমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু নগ্ন ভাবে তো আমি কারো কাছে একেবারে নিজেকে সঁপে দিতে পারি না। আমাকে বাংলাদেশের রাজনীতি করতে হবে, আমাকে বাংলাদেশের কথা বলতে হবে। আপনি দেখেন, কার কাছে নগ্নভাবে সঁপে দেওয়ার কথা বলছেন? আপনি বুঝতে পারছেন না কার কাছে নগ্নভাবে সঁপে দেওয়ার কথা বলছি? আচ্ছা ধরেন বাংলাদেশের একজন মুসলমান, তিনি তো বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের না, ভারতের না। বাংলাদেশের একজন হিন্দু, তিনি কিন্তু নেপালেরও না, ভারতের না, তিনি বাংলাদেশের, তিনি শ্রীলঙ্কারও না। তাহলে আমার দেশে যদি সংখ্যালঘু অথবা সংখ্যাগরিষ্ঠ যেভাবে ধরেন কারো উপরে অত্যাচার বা নির্যাতন হয়, তার পাশে তো আমাকে আমার দলীয় শক্তি দিয়েই দাঁড়াতে হবে। তার পাশে আমাকে আমার দলীয় শক্তি দিয়ে দাঁড়াতে হবে। কিন্তু দিনের শেষে সে তো বাংলাদেশের, তাই না? এখন আমার কথা হচ্ছে, আমার দেশে যদি অত্যাচার হয়, অন্যায় হয়, যিনি অত্যাচারিত হচ্ছেন, যিনি অন্যায়ের শিকার হচ্ছেন, তার পাশে তো আমার নিজের শক্তিতে দাঁড়াতে হবে। অবশ্যই তাকে রক্ষা করার জন্য যে বিদেশি কোনো শক্তি এগিয়ে আসে, সেটাকে স্বাগত না জানানোর কোনো কারণ নাই। কিন্তু এটা যদি এমন হয় যে আমি শুধু বিদেশি শক্তির উপর নির্ভর করছি, যেটা বুঝি সেটাও যদি বলি, আওয়ামী লীগ কি নগ্নভাবে ভারতের কাছে নিজেকে সঁপে দিচ্ছে? কিছুটা তো তাই। যে লড়াইটা আওয়ামী লীগের, সেই লড়াইটা আওয়ামী লীগকে নিজেই করতে হবে, নিজের পায়ের উপর দাঁড়িয়ে, নিজের হাঁটুর উপর ভর করেই করতে হবে। এখানে অন্য কেউ এসে বা অন্য কোনো শক্তি, বহিঃশক্তি বা দেশের মধ্যে কোনো শ্রেণী পেশা আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করবেন, এটা আমি বিশ্বাস করি না। আর এটি নিয়ে খুব বেশি ফলপ্রসূ কিছু এগোবে, এটাও আমি মনে করি না। আমরা ফিরবো, আমরা রাজনীতি করব, সবকিছু সত্য, কিন্তু প্রতিটা জিনিসই হতে হবে আমাদের নিজস্ব সক্ষমতায়। কেউ আমাদেরকে বসিয়ে দিবে, কেউ আমাদের জন্য করে দিবে, এই দিকে যদি আমরা তাকিয়ে থাকি, তাহলে যেটা হবে যে আমরা আরো ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হব। অর্থাৎ যাকে নিয়ে বিতর্ক আছে বা যাকে বলা হচ্ছে যে তিনি অনিষ্ট করছেন, তাকে যদি আপনি আবার চাপায় দেন রাজনীতিতে, তাতে সে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। তাহলে তো ভালোর থেকে আরো বেশি খারাপ হবে। সুতরাং এখানে অনেক বিবেচনার বিষয় আছে। অবশ্যই আমরা ফিরবো, রাজনীতি হবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব হবে, কিন্তু সেই রাজনীতি হবে দীর্ঘমেয়াদী, চিরকালে, পারপেচুয়াল। এখন আমি যদি এমন কিছু করি যে আরো তীব্রভাবে আমি হলাম পরবর্তীতে, সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হচ্ছে না। জি, দেখা যাক রাশিদ রহমান, মানে এই বিষয়গুলো স্পষ্ট না। তবে একটা জিনিস পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে জেন জি এবং মিলেনিয়াল যারা আছেন, তাদের আবেদন করে এরকম নেতা ছাড়া আধুনিক রাজনীতি দ্বারা করানো খুব কঠিন হবে। জেন জিরা খুব অন্যভাবে চিন্তা করে, মিলেনিয়ালরাও একটু অন্যভাবে চিন্তা করে, এবং মনে রাখতে হবে যে কোরআন মানে somebody is knocking at the door, and what is that? যার বয়স গতকালকে